দেখুন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তাকে প্রাসাদে নজরবন্দি করে রাখার। এবারে আপনারা শুধু বলুন, আপনারা আমার এই সিদ্ধান্তকে সমর্থন করছেন কি করছেন না। ঠিক আছে, আপনারা সময় নিন। আর কোনো শাস্তির প্রশ্নই ওঠে না। আমরা সকলে একমত, কুমারকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। আমিও সবার সাথে একমত মহারাজ। আর আপনি? আমিও। সবাই যখন মহারাজের সঙ্গে একমত, তখন এই বিষয়ে আর বিশেষ সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই। আমি সভাপতি হিসেবে ঘোষণা করছি, আজ থেকে এই শাস্তি সভার দ্বারা অনুমোদিত শাস্তি হিসেবে গৃহীত হবে। আরও একটি ব্যাপারে সকলের মতামত নেওয়ার প্রয়োজন আছে। বেশ কিছুদিন ধরে কানে আসছিল আমাদের জ্যোতিষবীর মশাই আপত্তিকর ক্রিয়াকলাপে লিপ্ত। আমি ঘটনার সত্যতা জানার জন্য গুপ্তচরদের দ্বারস্থ হই। তারা আমাকে যা জানিয়েছে তাতে প্রমাণ হয়েছে যে তিনি রাজবিরোধী ক্রিয়াকলাপে লিপ্ত। আমি প্রকৃত সত্য উদ্ঘাটন করার জন্য গুপ্তচর নিয়োগ করি। গুপ্তচরেরা এসে আমাকে জানায় যে আমি যা শুনেছি তা একদম ঠিক। জ্যোতিষবীর মশাই রাজবিরোধী ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। তার যথেষ্ট প্রমাণও আমরা সংগ্রহ করতে পেরেছি। দেখা গেছে বহু রাজবিরোধী ষড়যন্ত্রই তার মস্তিষ্ক প্রসূত। শুধু তাই নয়, তিনি তার পদের অপব্যবহার করে অস্ত্রাগার পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে অতি সুকৌশলে বিস্ফোরক সংগ্রহ করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছেন। তাই তার প্রাসাদে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমি আর মহারাজ আপনাদের কাছে অনুমোদন প্রার্থনা করছি। আমরা স্থির করেছি তাকে আজই তার পদ থেকে অপসারিত করা হবে। যখন তথ্য প্রমাণ সবকিছু তার বিরুদ্ধেই যাচ্ছে, তখন তাকে অপসারণ করাই উচিত হবে মহারাজ। আর একটা কথা, আমরা চাই তিনি যেন আর অনুরাধাপুরমে না থাকেন। আপনারাও কি এই সিদ্ধান্তকে সমর্থন করছেন? নিশ্চয়ই। এ বিষয়ে আমাদের সকলের সমর্থন আপনাদের সাথেই রয়েছে। তাহলে এই সভার সমবেত সিদ্ধান্ত হলো, জ্যোতিষবীর আর রাজ জ্যোতিষী থাকছেন না এবং তাকে অবিলম্বে অনুরাধাপুরম ত্যাগ করতে হবে। স্বামী, একজন আপনার সাথে দেখা করতে এসেছে। এমন কেউ যে আপনাকে মন থেকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি জানি এসবের কোনো মূল্যই আপনার কাছে নেই,
তবু যদি একবার দেখা করেন। যশোধরা, তোমাকে এভাবে দেখব আমি কোনোদিন কল্পনাও করিনি ভাই দাদা। আমার আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। পারলে যশোধরের কাছ থেকে কিছু শিখুন। আপনি ওর স্বামীকে বন্দি করে এত অত্যাচার করেছেন, ও কিন্তু এখনো আপনার জন্য কষ্টবোধ করছে, চোখের জল ফেলছে। আরেকটা খবর আপনাকে জানাতে চাই, মন্ত্রিসভার সিদ্ধান্ত আপনার বিপক্ষে গেছে। সবাই আপনার শাস্তির সপক্ষে সহমত পোষণ করেছে। ভাই দাদা, ভাই দাদা, তুমি বিশ্বাস করো মন্ত্রিসভার সিদ্ধান্তে ওনার কোনো হাত নেই। তুমি বিশ্বাস করো ওনার কোনো দোষ নেই। ভাই দাদা, তোমার প্রতি আমাদের ব্যক্তিগত কোনো প্রতিহিংসা নেই। উনি তো শুধু ওনার কর্তব্য পালন করেছেন ভাই দাদা। আমি তো তোমাকে চিরকাল নিজের দাদা বলেই মেনে এসেছি, কিন্তু বিশ্বাস করো আমি জানি না যে তোমার সঙ্গে ওনার কিসের এত শত্রুতা। কেন তোমরা একে অপরকে সহ্য করতে পারো না? কেন এত ঘৃণা করো? ভাই দাদা, আমি মা হতে চলেছি। আর আমি চাই আমার সন্তান এই পৃথিবীর আলো দেখুক, তার পিতার স্নেহে বড় হয়ে উঠুক, পিতার ভালোবাসা পাক। পিতৃহীনতার থেকে বড় অভিশাপ আর কিচ্ছু নেই ভাই দাদা পৃথিবীতে। কাকে বলছো তুমি? অরণ্যে রোদন করে কোনো লাভ নেই। আর তোমার সন্তানের কথা তুমি না বললেই পারতে। ঈশ্বর তোমার সন্তানকে রক্ষা করুক। সমৃদ্ধি, এভাবে তুমি আমাকে সংশোধন করতে চাও? তির্যক কথা বলে, আমাকে খোঁচা দিয়ে? তুমি নিজেকে কি মনে করো? মহাজ্ঞানী? সব জানো তুমি? তুমি অভ্রান্ত। সমৃদ্ধি, যদি সত্যি আমাকে বদলাতে চাও তাহলে নিজে আগে বদলাও, তারপরে আমার কাছে আসবে। তুমি নিশ্চিন্তে থাকো। আর কারোর কথা আমি বলতে পারছি না, তবে তোমার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। শিশুরা তো ঈশ্বরের মতন, তার ক্ষতি আমি কিভাবে করব? সে তো মহাপাপ যশোধরা, মহাপাপ। এ পাপ আমি কিছুতেই করতে পারবো না। তুমি নিশ্চিন্তে থাকো।
এতক্ষণ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক। এবার আমরা যার বিষয় আলোচনা করতে চলেছি তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এমন একজন মানুষ যে কল্পনার অতীত গিয়ে তার সাহসের পরিচয় দিয়েছে। দেখুন, জীবন নিজের পথে চলে, তার ফাঁকে যদি জীবন আমাদের কোনো ইঙ্গিত দেয় তার অর্থ আমাদের বুঝতে হয়। আমরা যদি কোনোভাবে মানুষের উপকারে লাগতে পারি তাহলে জীবন নতুন এক দিগন্ত খুলে দেয়। আমাদের সমাজে ব্রাহ্মণদের কাজ হলো পূজা অর্চনা এবং বিদ্যার আরাধনা করা। তারা সেই কাজ যুগ যুগ ধরে অসাধারণ কৃতিত্বের সঙ্গে করে আসছেন। কিন্তু সিংহলের একজন ব্রাহ্মণ সন্তান আমাদের সেই পুরনো ধ্যান ধারণাকে বদলে দিয়ে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি মিহিরের কথা বলছি। হ্যাঁ, সে মহারাজকে উদ্ধারের জন্য যা করেছে তা আমরা কোনো দিনও ভুলব না। তাই আমরা ঠিক করেছি তাকে প্রতিদান স্বরূপ কিছু দেব। হ্যাঁ, হয়তো ধনরত্ন, গো সম্পত্তি, কৃষিজমি তাকে দেওয়াই যায়, কিন্তু প্রতিদান স্বরূপ আমরা তাকে এমন কিছু দিতে চাই যা তার জীবনে চলার পথে সত্যিই কাজে লাগবে। আমরা তাকে অস্ত্র শিক্ষা দিতে চাই রাজপুরোহিত মশাই। আপনি কি পরিহাস করছেন আমার সাথে? দেখুন রাজপুরোহিত মশাই, আমরা সত্যিই চাই যে আপনার পুত্র অস্ত্র চালনা শিখুক। এই আপনারা কি বলছেন? আপনারা কি জানেন না যে ব্রাহ্মণদের অস্ত্র শিক্ষা সমাজে গ্রহণযোগ্য নয়? দেখুন, আমরা সবই জানি, কিন্তু এই নিয়ম তো মানুষই তৈরি করে, আর আমরা মানুষরা যদি একটু চেষ্টা করি তাহলে। না না মহারাজ, আপনি যাই বলুন না কেন, আমি একজন ব্রাহ্মণ হয়ে আমি কিছুতেই এই প্রস্তাবে সম্মত হতে পারছি না, কিছুতেই না। না মানার তো কিছু নেই, এতে তো মিহিরেরই লাভ হবে। সে আত্মরক্ষায় সমর্থ হবে। তার আত্মরক্ষার প্রয়োজনটাই বা কি? দেখুন পুরোহিত মশাই, আজ হয়তো নেই, কিন্তু কাল যে তার প্রয়োজন হবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? জীবনে কখন কি হয় কেউ কি বলতে পারে? প্রয়োজন হোক বা না হোক, আমি এই প্রস্তাবে কিছুতেই সম্মত হব না মহারাজ। হাজার হোক ঐতিহ্য পরম্পরা বলেও তো কিছু হয়। আপনাদের কি মতামত? এ তো উত্তম প্রস্তাব, কিন্তু জানি না কেন উনি এতে আপত্তি করছেন। ঠিক বলেছেন, আত্মরক্ষার কৌশল আমাদের সকলেরই শেখা উচিত, এতে দোষের কিছু নেই। কিন্তু সমাজ কি মেনে নেবে? সিংহলের ব্রাহ্মণেরা এত সহজে সব সহ্য করবে? আমায় মাফ করবেন মহারাজ, আমি আমার বর্ণের বিরুদ্ধাচরণ করতে পারবো না। যদি আমি মত দিই তাহলে তারা আমাকে এক ঘরে করে দেবেন। কার এত সাহস যে আপনাকে এক ঘরে করে দেবে? দাঁড়ান মহারাজ, আমরা জানি তারা হয়তো বিরোধিতা করবেন, কিন্তু প্রয়োজন হলে তাদেরও বোঝানো হবে। বুঝিয়ে কোনো ফল হবে না। একবার চেষ্টা করে দেখতে দোষ কোথায়? বেশ, তাহলে বিতর্ক সভার আয়োজন করা হোক, গণ্যমান্য ব্রাহ্মণদের ডাকা হোক। যদি তাদের মধ্যে থেকে 7 জন সবচেয়ে জ্ঞানী ব্রাহ্মণ তাদের মত দেন, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। রাজপুরোহিত মশাই, আমি এই নিয়ে আচার্য দেবের সঙ্গে আলোচনা করেছি।
উনি বলেছেন এতে কোনো দোষ নেই এবং আত্মরক্ষা তো মানুষের মৌলিক অধিকার। আমি তো বললাম মহারাজ, যদি 7 জন গণ্যমান্য ব্রাহ্মণ মত দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনি কি তাদের সত্তর এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে পারবেন? পারবো। বেশ, তাহলে তাই হোক। সভাপতি মশাই, আজকের মতো সভা এখানেই শেষ হলো। পরবর্তী সভার দিন এবং সময় সবাইকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। রাজপুরোহিত মশাই, রাজপুরোহিত মশাই, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি যা করেছি মিহিরের ভালোর জন্যই করেছি। জয়দ্রথ, আমি তোমার আর রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। চলুন মহারাজ। আসুন রাজপুরোহিত মশাই। এসো জয়দ্রথ। প্রণাম। আমাকে ভুল বুঝবেন না রাজপুরোহিত মশাই। আমরা যা করেছি মিহিরের ভালোর জন্যই করেছি। আমার উদ্দেশ্য আপনাকে অপমান করা ছিল না বা আপনার বর্ণে আঘাত করা ছিল না, বিশ্বাস করুন। আমি শুধু একটা কথাই বলতে চাই মহারাজ, সবাই উত্থাপনের আগে বিষয়টা নিয়ে যদি আপনি আমার সাথে আলোচনা করতেন তাহলে তাহলে ভালো হতো। জয়দ্রথ, ব্যাপারটা এতদূর গড়াবে তা আমি বুঝতে পারিনি জয়দ্রথ। দেখো জয়দ্রথ, আমি আগেই বলেছিলাম যে এই সমস্ত বিষয়টা রাজপুরোহিত মশাইকে একবার জানিয়ে রাখা উচিত। তুমি বললে বলে আমি। সেক্ষেত্রে সব আশা শুরুতেই শেষ হয়ে যেত মহারাজ। আপনি চিন্তা করবেন না। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে চিন্তা ছিল, তারা আপনাকে কুমারের ব্যাপারে সমর্থন করেছেন। আমার মন বলছে দেখবেন এই সমস্যার সমাধানও আমরা করে ফেলব। কি হয়েছে মহারাজ? না মানে এই মহানামার ব্যাপারটা আমি চাইছিলাম না রাজসভায় জানাজানি হোক। রাজসভায় সবার সামনে একেবারে ছি 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 ছি। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না মহারাজ। ভুলে যেও না জয়দ্রথ, মহানামা আমার ভাই। তার শরীরে যে রাজ রক্ত বইছে সেই একই রক্ত আমার শরীরে বইছে। তার যদি বদনাম হয়, বদনাম তো আমারও হবে। আমি সব বুঝতে পারছি মহারাজ, কিন্তু এমন একটা বিষয় আপনি গোপন রাখতে পারতেন না। গোপন রাখা যায় না মহারাজ, একদিন না একদিন লোকে জানতই। বরং সবাই জানতে পেরে ভালোই হয়েছে। সবাই রাজিমার মুখ থেকে জানতে পেরেছে যে ঠিক প্রাসাদে সেদিন কি কি ঘটেছিল, কার জন্য ঘটেছিল, কে এর জন্য দায়ী। আপনার দেখে কেউ আর আঙুল তুলতে পারবে না মহারাজ। আর তাছাড়া মহারাজ, যত বেশি গোপনীয়তা তত বেশি প্রশ্ন। আমার মনে হয় যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। আপনি শুধু ভাবুন কি করে প্রাসাদের সুরক্ষা ব্যবস্থা আরো বাড়ানো যায়।